একটু আগে ভাইয়া এসে খাবার দিয়ে অফিসের উদ্দেশ্যে চলে গিয়েছে। ইহান আর কাউকে আসতে নিষেধ করেছে। ও বলেছে একটু পরেই যখন রিলিজ করবে, তাই আর কারো আসার প্রয়োজন নেই। ইহান আমাকে স্যুপ খাইয়ে দিয়ে তারপর আমার হাতে মেডিসিন দেয়। মেডিসিনে আমার খুব অ্যালার্জি, একদম খেতে পারি না আমি। কপাল কুঁচকে ইহানের দিকে তাকিয়ে ঢোক গিলে বলি, আসলে বলছিলাম কি। ইহান ভ্রু উঁচিয়ে ইশারা করে বোঝায় কি বলতে চাচ্ছি। আমি দৃষ্টি সরু করে বলি, আমার না মেডিসিন খেতে গেলে গা গুলিয়ে আসে, তাই বলছি না খেলে হয় না। ইহান মৃদু রাগ দেখিয়ে বলে, এখন এসব বিষয়ে কোনো মার্সি নেই, নো এক্সকিউজ। সো ফাস্ট মেডিসিনটা খেয়ে নাও। আমি ঠোঁট ফুলিয়ে অবশেষে চোখ বন্ধ করে কোনো রকমে মেডিসিনটা গিলে ফেলি। ইহান মুচকে হেসে বলে, গুড। হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলে, 9টার পর ডক্টর এসে চেকআপ করবে, দেন আমরা বাসায় যাব। কিছুক্ষণ পর গাইনি ডসাব্রিনা নিতু এসে চেকআপ করে বলেছে, এমনি সবকিছু ভালো আছে, শুধু হিমোগ্লোবিন এর পরিমাণ একটু কম থাকায় 3টা আয়রনের ইনজেকশন ফার্মেটিন নিতে হবে, যা বাসায় থেকে নেওয়া যাবে। আর সব সময় টেনশন ফ্রি হয়ে রেস্টে থাকতে বলেছেন। ঈশিতা তুমি থাকো, আমি রিসিপশন থেকে সব ফর্মালিটিজ মেইনটেইন করে আসছি বলে ইহান বের হয়। শহরের পিচ ঢালা রাস্তা দিয়ে শা শা শব্দে গাড়ি ছুটে চলছে। আমি গাড়ির জানালা দিয়ে বাইরে দৃষ্টি দিয়ে অন্য সব গাড়ির যাওয়া দেখছি। ইহান অন্য দিনের তুলনায় আজ কম স্পিডে গাড়ি চালাচ্ছে। ইহানকে দেখে মনে হচ্ছে ও ফুরফুরে মেজাজে আছে। নতুন একরাশ স্বপ্ন ওর চোখে খেলা করছে, সেটা আমি বুঝতে পারছি। ড্রাইভ করছে আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। নীরবতা ভেঙ্গে ইহান বলে, সুইটহার্ট চলো তোমাকে আমার বাসায় নিয়ে যাই, আমার বউ বাচ্চাকে আমার কাছে রাখতে চাচ্ছি। ইহানের কথা শুনে সরু চোখে ওর দিকে তাকিয়ে রই। ইহান ইশারা করে বলে, তুমি কি বলো? আমি মৃদু আওয়াজে বলি, আর তো বেশি দেরি নেই, মাত্র 1 সপ্তাহেরই তো ব্যাপার, একটু মানিয়ে নিন। ইহান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, ওকে। কি আর করার। আনন্দিত কণ্ঠে ইহান স্বপ্নের কথা বলতে থাকে। বিয়ের যাবতীয় কাজ আমরা উপভোগ করব। শেহজাদা বেশে আমি তোমাকে আনতে যাব। তুমি শেহজাদি সেজে আমার জন্য অপেক্ষা করতে থাকবে। ইহানের কথা শুনে আমি ঠোঁট চওড়া করে হাসি। বিদায়ের সময় তুমি কিন্তু আর সবার মতো কান্না করবে না। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। হাসিমুখে সব সময় থাকবে। ইহানের কথা শুনে আমার প্রতি ওর ভালোবাসা যে কত গভীর তা আমি উপলব্ধি করতে থাকি। মাঝখানে শুধু ভুল বোঝাবুঝির কারণে জীবনটা কি যে অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজকে এত ভালো লাগছে যে আনন্দে নাচতে ইচ্ছে করছে আমার। বাসায় এসে কলিং বেল চাপতেই মম দরজা খুলে দেয়। মম জিজ্ঞেস করে, ঈশিতা কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি ভেতরে যেতে যেতে বলি, না, ঠিক আছি। ইহান পিছন থেকে আমাকে ডাক দিয়ে বলে, ঈশিতা আমার কাজ আছে, আমি এখন আসছি। ভেতরে গিয়ে বিশ্রাম নিয়ে একটু পড়ে যেতেন। এমনিতেই লেট হয়ে গিয়েছে, এখন সময় নেই। মেডিকেলে যেতে হবে, বিকেলে আসব। সাবধানে থেকো। ঠিকমতো কিন্তু মেডিসিন খেয়ে নিও। টেক কেয়ার। বাই বলে ইহান চলে যায়। আমি রুমে গিয়ে প্লাজো আর কুর্তি নিয়ে ওয়াশরুমে যাই শাওয়ার নেওয়ার জন্য। 2 দিন পর সকালে ঘুম থেকে জেগে ফ্রেশ হয়ে বেকনিতে দাঁড়িয়ে আছি। এর মধ্যে মম এসে বলে, তোদের দুজনের বিয়ের প্রোগ্রাম একসাথে করাতে এখন তো দেখছি বেশি চাপ পড়ে যাচ্ছে। আর তুইও অসুস্থ, শপিং করা লাগবে।
তোর খালাম্নি ফোনে বলল আজকে সবাই গিয়ে না হয় কেনাকাটা সব করে নিয়ে আয়। আমি কপাল কুঁচকে মোমের দিকে তাকিয়ে বলি, কে কে যাবে এ ব্যাপারে খালাম্নি বলেছে কিছু? আমি আর তোর খালাম্নি দুজনে মিলেই ডিসিশন নিয়েছি। ইরফান, আলিশা, ইহান, ইয়া আর তুই গিয়ে শপিং করে আয়। ইরফানকে বলে রেখেছি ও যেন আলিশাকে নিয়ে আসে। আমি মৃদু আওয়াজে বলি, আচ্ছা ঠিক আছে। ইহান ডাইনিংয়ে ব্রেকফাস্ট করতে বসেছে তখন আয়েশা বেগম ইহানকে উদ্দেশ্য করে বলে, ইহান আজকে দুপুরের পর সবার সাথে গিয়ে বিয়ের শপিং করে আনবি। ইহান খাবার চিবুতে চিবুতে বলে, সবার সাথে মানে? কে কে যাবে? ইরফানের বিয়ের শপিং ও তোরা সাথে থেকেই করে নিস। ইহান ঢকঢক করে পানি খেয়ে গ্লাস নামিয়ে রেখে বলে, ওরা আজ শপিং করে আসুক। আমি কাল ঈশিতাকে নিয়ে শপিং করে আনব। আয়েশা বেগম ঠোঁট প্রসারিত করে বলে, তাই হয় নাকি? একদিনে একসাথে বিয়ের অনুষ্ঠান। আজ ওরা আর কাল তোরা গিয়ে শপিং করবি, বিষয়টা কিরকম দেখায় না? আম্মু তাহলে ঈশিতার যাওয়ার দরকার নেই। একসাথে এত কিছু কেনাকাটা করতে গিয়ে ও অসুস্থ হয়ে পড়তে পারে। আয়েশা বেগম কিছু সময় ভেবে বলে, সবাই যাবে, ঈশিতা না যেতে পারলে ওর মন খারাপ হতে পারে। তাই বলছি কি তুই ঈশিতাকে নিয়ে যাস। শাড়ি আর গহনা কিনে ঈশিতাকে নিয়ে আগেই চলে আসিস। বাকিটা ইরফান, ইয়া আর আলিশা করবে। দুপুরের পরে ইহান আর ইয়া এসেছে, আমরা রেডি হয়ে ভাইয়ার জন্য ওয়েট করছি। ড্রয়িং রুমের সোফাতে বসে ইহান ফোন স্ক্রুল করছে, ইয়া টিভি দেখছে। আমি বসে থেকে বিরক্ত হয়ে বললাম, ভাইয়াকে ফোন করে বলে দেই ও যেন ভাবিকে নিয়ে সরাসরি মলে চলে যায়, বাসায় আসার আর দরকার নেই। ভাইয়ার কাছে ফোন দিতেই ফোনের ওপাশ থেকে ভাইয়া বলে, ইস্যু আমার অফিসে এখন খুব কাজের চাপ, তাই এখন আমি আসতে পারছি না। এমডি স্যারকে বলেও ছুটি নিতে পারিনি। তাই বলছি তোরা যা শপিং করে আয়। আমি আলিশাকে নিয়ে কাল পরশু শপিং করে নেব। ভাইয়া আমি তো কেনাকাটার আনন্দগুলো সবাই মিলে উপভোগ করতে চাচ্ছিলাম। কোনোভাবেই কি ম্যানেজ করা যায় না? ইস্যু আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি। কেননা আমারও প্রচণ্ড ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে কেনাকাটা করার। মানুষের জীবনে তো এই সুযোগ বারবার আসে না। বাট আই এম ফেইলুর। তোরা একটু ম্যানেজ করে নে। ওকে। বাসা থেকে বের হওয়ার সময় মমো বারবার করে বলেছে, সাবধানে যেন চলাচল করি। বেশি লাফালাফি যেন না করি। আমি তখন মনে মনে বলেছি, যে মানুষ আমার সাথে আছে তার জন্য শান্তি করে চলাচল করতে পারবো নাকি? একটু থেকে একটু হলেই ধমক দিয়ে বসবে। একটু লাফালাফি করলেই সোজা বাসায় নিয়ে আসবে শপিং বাদ দিয়ে। আমরা প্রথমে শাড়ির দোকানে যাই। আমি কালার সিলেক্ট করতে পারছিলাম না। আর ইয়া তো যেটা দেখছে সেটাই ওর নাকি পছন্দ হচ্ছে। অবশেষে ইহান সিলেক্ট করে দেয়। হলুদের শাড়ি, ক্যাজুয়াল শাড়ি, লেহেঙ্গা নেওয়া হয়। ঈশিতা তুমি আম্মু, খালাম্নি আর আলিশা ভাবির জন্য শাড়ি চুজ করো। আলিশা ভাবির সবকিছু ভাইয়া পরে কিনে নিবে তো? ইহান ফোঁস করে শ্বাস টেনে বলে, তোমার মাথায় তো দেখছি কিছুই নেই। এটা আমরা গিফট করছি ভাবিকে। ইহানের শেরওয়ানি আর পাগড়ি চুজ করার দায়িত্ব আমাকে দিল। আমি চুজ করে দিলাম। খালাম্নি, মমো, ড্যাড, ভাইয়া সবার জন্য কেনা কমপ্লিট করে দেন। জুয়েলারি কিনতে আপন জুয়েলার্সে যাই। হাতে সময় কম থাকায় অর্ডার দেওয়া হয়ে ওঠেনি। তাই রেডিমেড গহনা সেট কিনতে হচ্ছে। আমি এক সেট চুজ করলাম, তারপর ইহান নিজে থেকেও চুজ করে দেয়। ইয়াকে উদ্দেশ্য করে ইহান বলে, ইয়া তুই কি নিবি বল? আজকে যেটা চাইবি সেটাই দেব। ইয়া মুখে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলে,
ওকে ব্রো, আজকে তোর থেকে খুশি মতো কিনে নিচ্ছি। দৃষ্টি বুলিয়ে জুয়েলারি দেখতে থাকে। আমি ইয়ার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসতে থাকি। একটা ব্রেসলেটের দিকে ইশারা করে ইয়া আমাকে বলে, ভাবিপু দেখো তো ব্রেসলেটটা কি রকম লাগছে। বাহ, বেশ সুন্দর লাগছে। ইয়া একটা ব্রেসলেট আর একটা রিং নেয়। ঈশিতা ইরফানের বিয়েতে তো আমাদেরকে গিফট দিতে হবে। কি দেওয়া যায় বলো তো? আমি কিছু সময় ভেবে বলি, কি গিফট দিবেন? তুমি তো ম্যারিড, তোমার ভাইয়ের বিয়েটা, তোমাকে ভালো কিছু গিফট করতে হবে না, যাতে তোমার সাথে আমার প্রেস্টিজটাও ভালো থাকে। আচ্ছা, তুমি এক সেট গহনা চুজ করো। আমি আর ইয়ামিলে ভাবির জন্য গহনা চুজ করলাম। দোকানে রাখা চেয়ারের দিকে ইশারা করে ইহান বলে, ঈশিতা তোমরা বসো, আমি বিল পে করে আসছি। আমাকে ক্লান্ত দেখায় ইহান বলে, কসমেটিক্স সহ বাকি জিনিসগুলো কাল সাহেল আহিলদের সাথে নিয়ে করে নেব। তোমাকে টায়ার্ড দেখাচ্ছে, তাই বাসায় চলো এখন। বাসায় আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি। ইহান রুমে এসে আমার পাশে বসে বলে, ঈশিতা তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? আজ অনেকটাই ধকল গেছে তোমার উপর। ঠিক আছো তুমি? আমি মৃদু হেসে বলি, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। আপাতত কোনো সমস্যা নেই। ওকে ফাইন। তাহলে এবার আমরা বাসায় যাই। আজকে থেকে যান। ইহান আমাকে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, তুমি তো অসুস্থ, তাই থাকতে চাচ্ছি না। আমি থাকলে তোমার ঘুমের ডিস্টার্ব হবে। আমাদের বেবির কথা ভেবে তোমাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। তারপর আমার পেটের উপর ঠোঁট ছুঁয়ে বলে, মাম্মামকে একদম কষ্ট দিবে না। আমি এখন আসছি, ভালো থেকো। আমি নিঃশব্দে হেসে বলি, আপনার কথা মনে হয় ও বুঝতে পারছে আপনি এমন করে বলছেন। ইহান ভাব নিয়ে বলে, অফকোর্স বুঝতে পারছে। তুমি সেটা বুঝবে না। আমার আর আমার বেবির কনভারসেশন শুধু আমার বেবি আর তার পাপাই বুঝতে পারে। এর মধ্যে ইয়া ডাকতে থাকে। আমি ইয়াকে ভেতরে আসতে বলি। ইয়া ভেতরে এসে ইহানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া বাসায় যেতে হবে তো। কালকে কোচিংয়ে একটা টেস্ট আছে আমার। আমি ঠোঁট প্রসারিত করে বলি, ডিনার করে যেও। না ভাবিপু, আজকে আর ডিনারের জন্য জোর করো না প্লিজ। বাসায় গিয়ে পড়তে হবে। কিছুক্ষণ ভেবে বলি, আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যেও কেমন। ইহান আর ইয়া চলে যায়। বিয়ে বাড়ি চারিদিকে সাজ সাজ রব। ডেকোরেশনের লোকজন এসে ফ্ল্যাট সাজিয়ে সকালে কমপ্লিট করেছে। ছাদে প্যান্ডেল করা হয়েছে হলুদের জন্য। কাল শুক্রবার বিয়ের অনুষ্ঠান আর আজকে গায়ে হলুদ। আমার বিয়ের সময় যেহেতু গায়ে হলুদ বা কোনো কিছুই হয়নি, তাই এবার সবটাই করা হবে। সকালে ফারিয়া এসেছে। আমার মামা, মামি, নীরু, মীরা আপু আসছে। মীরা আপুর বর কালকে আসবে। মাহিদ ভাইয়ার বউয়ের আবার মেয়ে বেবি হয়েছে। বাচ্চা অনেক ছোট থাকায় আসেনি। ড্যাডের আর ভাইয়ার কলিগ, ভাইয়ার বন্ধু সব কালকে আসবে। কালকের আর বৌভাতের প্রোগ্রাম দুইটাই কমিউনিটি সেন্টারে করা হবে। কয়দিনে ইহান প্রতিদিন একবার করে আসতো, দেখা করে চলে যেত। ইহানদের বাসায় ইহানের সব ফ্রেন্ড গিয়েছে, শুধু লিজা বাদে। ইহানদের পুরো বাসা খুব সুন্দর করে সাজানো হয়েছে। গ্রাম থেকে ইহানের কাকা কাকি আর তাদের 2 মেয়ে এসেছে। ইহানের দাদু কালকে সকালে আসবে। ইহানের গায়ে ছোঁয়ানো হলুদ আরও তত্ত্ব নিয়ে ইয়া, নীরা আর ইহানের 2 চাচাতো বোন বেলা 11:30টার দিকে আসে আমাদের বাসায়। হলুদ শাড়ি,
হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে আমাকে সাজানো হয়। ইয়া একের পর এক ছবি তুলেই যাচ্ছে আর হোয়াটসঅ্যাপে ইহানকে সেন্ড করছে। ফারিয়া মিষ্টি হেসে বলে, ঈশিতা তোকে সত্যি খুব সুন্দর লাগছে। হ্রস্বই হওয়া কারণ ভাইয়া কিন্তু মিস করল না এসে। তোকে এই রূপে দেখলে নিশ্চয় চোখ ফিরাতে পারত না। থামবি তুই, খুব বেশি লোকজন নেই, আমাদের কাছের কয়েকজন মিলেই হলুদের অনুষ্ঠান করা হচ্ছে। সবাই হলুদ শাড়ি পরে আছে, সবাই মিলে সেলফি তোলা হলো। ইহানের গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে লাগানো হয়। হলুদ ছোঁয়ানো শেষে গোসলের জন্য নেওয়া হয়। সেই সময়ও ইয়া ফোন নিয়ে ভিডিও করতে ব্যস্ত। ইয়া সব ছবি আর ভিডিও ইহানের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। ইহান এর সাথে সবসময় জোকের মতো ওর ফ্রেন্ডরা লেগেই আছে। ও বেচারা ফোন নিয়ে ঈশিতার সাথে কথা বলার সময় পাচ্ছে না। অবশেষে একটু স্পেস পাওয়াতে রুমে গিয়ে ফোনটা ওপেন করতেই হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসে। চেক করে দেখে হলুদ শাড়ি পরা ঈশিতাকে। দুই গালে হলুদ লেগে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ছবিগুলো জুম করে দেখতে থাকে। তারপর অর্ধ ভেজা শাড়ি পরে ঈশিতাকে দেখে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে। ভেজা শাড়িতে ঈশিতার শরীরের অবয়ব কিছুটা বোঝা যাচ্ছিল। ইহান জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে পরক্ষণে কিছু ভেবে ইয়াকে ফোন করে। কয়েকবার রিং হওয়ার পর ইয়া রিসিভ করতেই ইহান কঠোরভাবে বলে, কোথায় ছিলি এতক্ষণ? কল দিচ্ছি, রিসিভ করছিস না যে? ইয়া ঢোক গিলে নিয়ে ঝাঝালো গলায় বলে, কোথায় আবার, ভাবিপুর কাছেই আছি। বিয়ে বাড়িতে হইচইয়ের শব্দে বুঝতে পারিনি। গোসল নিয়ে। ইয়ার কথার মাঝেই ইহান বলে, ঈশিতাকে বেশিক্ষণ ভিজে অবস্থায় থাকতে নিষেধ কর। তাড়াতাড়ি ওকে চেঞ্জ করতে বল। এমনিতেই ওয়েদারটা ঠান্ডা, এই সময় কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। তাই ঈশিতাকে বল ছোট ছোট সব বিষয়ে যেন সিরিয়াস থাকে। ইয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তোর বলার আগেই ভাবিপু চেঞ্জ করেছে। আমি এখন রাখছি। এই 1 মিনিট ওয়েট। ঈশিতাকে বলিস ফোনটা একটু কাছে কাছে রাখতে। এদিকে আমি হাজারবার ফোন দিয়ে যাচ্ছি। ওকে। আমি ভাবিপুকে বলবো। হালকা হলুদ আর সবুজ রং মেশানো সুতি শাড়ি পরেছি। পার্লার থেকে আর্টিস্ট এসেছে মেহেন্দি দেওয়ার জন্য। মেহেদি দেওয়া শেষ। হাতের মাঝখানে ইহানের নামটা জ্বলজ্বল করছে। আমি 2 হাত টান করে সোফার উপর মাথাটা কাত করে হেলান দিয়ে বসে আছি। এর মাঝে ভাইয়া এসে আমার পাশে বসে। ভাইয়ার গায়ে হলুদ লেগে আছে। আমাকে উদ্দেশ্য করে বলে, এই শাকচুন্নির জন্য আমার বউকে এই অবেলায় হলুদ মাখতে হচ্ছে। আমি কপাল কুঁচকে দৃষ্টি সরু করে বলি, আমার জন্য নয়। বল তোর নিজের জন্য। কে বলেছিল তোদেরকে একসাথে 2টা প্রোগ্রাম করতে শুনি? তুই আর ড্যাড মিলেই তো এরকম ডিসিশন নিয়েছিলি। আজ তোদের জন্য না পারছি নিজের বিয়েটা ঠিকমতো উপভোগ করতে। আর না পারছি তোর বিয়ে নিয়ে কোনো মজা করতে। ভাইয়া ভ্রু কুঁচকে বলে, তোর বিয়ে উপভোগ করা বাদ দিলি কই? সব তো আগেই করছিস। আগে তোর কাজ সবাই কমপ্লিট করছে, তারপর আমারটা সময় হলে একটু করল। আর সময় না পেলে মনে হয় সেটুকু করত না। তোর মেহেদি পর্ব শেষ হয়ে গিয়েছে। আর আমার বউয়ের উইখানে কেবল সবাই হলুদ নিয়ে গেল। আমাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার তোর। আমিই সবাইকে ম্যানেজ করেছি যেতে, আমাকে ছাড়া কেউই তো যেতে রাজি হচ্ছিল না। ইয়া, নীরু, ফারিয়া, মীরা আপু ভাবিদের ওখানে হলুদ নিয়ে গিয়েছে একটু আগে। ছাদে বিভিন্ন রঙের টিপটপ জোনাকি বাতি জ্বলছে।
ছাদে দাঁড়িয়ে ইহান, সাহেল, আহিল আর রাকিব গল্প করছে। ইহান ফোনে সময় দেখে নিয়ে ওদের সবাইকে উদ্দেশ্য করে বলে, রাত 12টা পার হতে চলল, তোরা যা শুয়ে পড়। আমারও খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। আহিল বলে, ঘুমাবি না, বউয়ের সাথে গল্প করবি তা ভালো করেই জানি। তা আমাদের সামনেই প্রেম আলাপ কর একটু, তোর থেকে শিখে কাজে লাগিয়ে সিঙ্গেল থেকে মিঙ্গেল হই। তুই তো আমাদের সবার থেকে এ ব্যাপারে অনেক ফাস্ট। বাচ্চাসহ বউ ঘরে আনতে যাচ্ছিস, মুখে একটু লাগাম টেনে ধর ভাই। আমার বউ বিয়ের পর থেকে আমার বাড়িতেই ছিল, আর এখন যেগুলো করা হচ্ছে সেগুলো আমার জন্য নয়, তোদের পেট পালানোর জন্য। আর বউ যাতে কখনো বলতে না পারে যে কিপটামি করে কোনো অনুষ্ঠান করিনি, হুট করে বিয়ে করেছি। এই কথাগুলো না শোনার জন্যই এই আয়োজন। শুক্রবার এর দিন মুসলমানের কাছে সাপ্তাহিক ঈদের দিনের মতো। জুম্মার নামাজ পড়ে সকল কার্যক্রম শুরু হবে। আমাদেরকে আগেই কমিউনিটি সেন্টারে যেতে হবে, ওখানেই সাজানো হবে। আমাদের বাসা থেকে বেশি দূর নয় কমিউনিটি সেন্টার। মাত্রই কমিউনিটি সেন্টারে এসে পৌঁছালাম। একটা রুমে আমাকে নেওয়া হলো। সেখানে দেখি ভাবিকে সাজানো হচ্ছে, আরিশা পাশে দাঁড়িয়ে আছে। ওরা একটু আগেই আসছে। আমাকে দেখে ভাবি উঠে এসে মিষ্টি হেসে বলে, ঈশিতা কেমন আছো? তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে? আমি হালকা হাসার চেষ্টা করে বলি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি খবর? তোমার অনুভূতির কথা কিছু বলো। ভাবি লজ্জা পেয়ে লাজুক হেসে মৃদু আওয়াজে বলে, তোমার তো ধারণাই আছে। বরঞ্চ আমার কাছেই এই অনুভূতিগুলো সম্পূর্ণ নতুন। ভাবির সাথে সবার পরিচয় করিয়ে দেই। ফারিয়া আমাকে খোঁচা দিয়ে বলতে থাকে, সময় বেশি নেই তো, তোকেও তো সাজতেন হবে। আর একটু পরেই তো ইহান ভাইয়ারা চলে আসবে। পার্লারের আর্টিস্ট আনা হয়েছে। 2 জন ভাবিকে সাজাচ্ছে, বাকি 2 জন আমাকে সাজাচ্ছে। লাল রঙের ভারী লেহেঙ্গা, ভারী গহনা, সব মিলিয়ে ব্রাইডাল সাজে সাজানো হয়েছে আমাকে। আয়নার সামনে নিজেকে দেখে চিনতেই পারছিলাম না। ভাবি আমাকে উদ্দেশ্য করে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। বেচারা ইহান ভাইয়া তোমাকে দেখে হার্ট অ্যাটাক যেন না করে। আমি নিঃশব্দে হেসে বলি, তোমাকেও খুব সুন্দর লাগছে। আমার ভাইয়া তো তোমাকে এই লুকে দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খাবে। ফারিয়া মিষ্টি কালারের ড্রেস পরেছে, ওকেও খুব সুন্দর লাগছে। মীরা আপু শাড়ি পরেছে, নীরু লেহেঙ্গা পরেছে, ইহান সাদা আর লাল মেশানো শেরওয়ানি পরেছে। জেল দিয়ে চুল সেট করে নিল। আহিল পাগড়িটা মাথার উপর দিয়ে দিল। ইহান চোখ পাকিয়ে আহিলকে বলল, আরে পাগড়িটা হাতে রাখো, পরে পরব। গাড়ি থেকে যখন নামব তখন। এখন গরম লাগছে। তোর পাগড়ি আমি বহন করতে পারবো না ভাই, তাই তোর জিনিস তোকেই নিতে হবে, সেই জন্য আগেই দিয়ে দিলাম। ইয়া লাল টুকটুকে লেহেঙ্গা পরেছে। ইহানের রুমে এসে বলে, এই ভাইয়া তোর হয়েছে। সবাই রেডি হয়ে ওয়েট করছে। ইহান হাতে ঘড়িটা পড়তে পড়তে বলে, হুম হয়েছে। ইয়া ইহানকে দেখে বলে, ওয়াও ভাইয়া, তোকে বরবেশে দারুণ লাগছে। তারপর ফোন বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। আর বলল, এই ছবিগুলো ভাবিপুর কাছে পাঠিয়ে দেই। ইহান ঠোঁটে ঠোঁট চেপে বলে, ঈশিতার কাছে ছবি পাঠাবি, সেটা আগে বলবি না? তাহলে আমি একটু ভালো করে পোজ দিতাম। নীরা রুমে আসতে আসতে বলে, হয়েছে, এখন পোজ দেওয়া দেওই বাদ দিয়ে চল। যে সামনাসামনি পোজ দিস কেমন? আহিল, সাহেল, রাকিব ওরা পাঞ্জাবি পরেছে। নীরা শাড়ি পরেছে। আহিল ড্রাইভ করছে, সামনে নীরা বসেছে।
পেছনে ইহান, সাহেল আর রাকিব বসেছে। এসি আছে, তারপরও গরম লাগছে খুব। এত সাজগোজের কারণেই বোধহয় বেশি গরম লাগছে। এর মধ্যে ইয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, আমাকে ছেড়ে দিয়ে বলে, ওয়াও, এক্সিলেন্ট, তোমাকে গর্জিয়াস সাজে দারুণ লাগছে। এর মধ্যে মম খালামনি এসে ফারিয়া আর ইয়াকে উদ্দেশ্য করে বলে, আমাদেরকে স্টেজে নেওয়ার জন্য। আমি ভাবি ইয়া আর ফারিয়ার সাথে স্টেজের দিকে যাই। ইহান স্টেজে রাখা আসনের সামনে দাঁড়িয়ে সাহেলের সাথে কথা বলছিল। হঠাৎ সামনে তাকিয়ে ওর দৃষ্টি আটকিয়ে যায় ঈশিতার দিকে। দুই হাতে লেহেঙ্গার দুই কোণা ধরে ধীর পায়ে হেঁটে স্টেজের দিকে আসছিল। ঈশিতাকে দেখে ইহান ওর ডান হাতটা বুকে ধরে বিড়বিড় করে বলে, হায় মে মার যায়া। ঈশিতা তাকাতেই ইহান সবার আড়ালে ফ্লাইং কিস ছুড়ে দেয়। আমি ইহানের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি উপহার দেই। স্টেজের কাছাকাছি আসতেই ইহান ওর ডান হাতটা বাড়িয়ে দেয় আমার দিকে। আমি ওর হাতটা ধরে নেই। ইহান আমার দিকে ঝুঁকে হুইসপার করে বলে, আমার মনের মহারানী, আমার সুইট হার্ট, আমার বিবিজান, আমার বেবির মাম্মাম, তোমাকে জানাচ্ছি ওয়েলকাম। আমি নিঃশব্দে ঠোঁট চওড়া করে হেসে ফেলি, তারপর আসনে বসি। ইহান আমার ডান পাশের চেয়ারে বসে। আমাদের চেয়ার থেকে একটু দূরের চেয়ারে ভাবিকে বসানো হয়েছে, আর ভাবির পাশে ভাইয়ার আসন। আলিশা বসে আছে। তারপর ইরফান এসে ওর পাশে বসে গলা পরিষ্কার করে মৃদু আওয়াজে বলতে থাকে, জান, তোমাকে খুব সুন্দর লাগছে। আলিশা গাল ফুলিয়ে আছে, চুপ করে আছে। এটা দেখে ইরফান বলে, আলিশা, তোমার কি মন খারাপ? এভনি প্রবলেম? আলিশা কিছু সময় ওরকম চুপ করে থেকে পরে উত্তর দেয়, আপনি পুরাই আনরোমান্টিক। ইরফান কপাল কুঁচকে ইশারা করে বলে, হুয়াই? আলিশা ঠোঁট বাঁকিয়ে বলে, ইহান ভাইয়াকে দেখলেন না কত সুন্দর করে ঈশিতাকে হাত ধরে স্টেজে এনে পাশে বসালো? আর আপনার তো কোনো খবরই ছিল না। ইরফান বুঝতে পারে আলিশা রেগে আছে, সেই জন্য আপনি করে বলছে। লম্বা শ্বাস টেনে বলে, আসলে আলিশা, ওখানে আমার কলিগদের সাথে একটু কথা বলছিলাম তো, তাই লক্ষ্য করিনি তোমার আশাটা, সরি। আমি রোমান্টিক সেটা প্রুফ দেওয়ার জন্য, যাও তোমাকে কোলে নিয়ে নামাবো। এবার হ্যাপি? ইরফানের কথা শুনে আলিশা হেসে ফেলে। আহিল এসে পকেট থেকে একটা রুমাল বের করে ইহানের সামনে ধরে বলে, নে এই রুমালটা ধর। ইহান ভ্রু কুঁচকে বলে, কেন? নতুন জামাই তুই, লজ্জা শরম তো কিছু থাকা উচিত। রুমালটা মুখের সামনে ধরে, একটু লজ্জা আছে তার প্রমাণ দে। সবার মাঝেই যা শুরু করেছিস তুই। সবার চোখ ফাঁকি দিলেও আহিলের চোখ ফাঁকি দেওয়া যাবে না। তোর কিস ছুড়াছুড়ি আমার চোখের আড়াল হয়নি ভাই। ইহান ঠোঁটে ঠোঁট চেপে বলে, আমি নতুন জামাই নই, আমার মুখে রুমাল দেওয়া লাগবে। আমি পুরাতন, বুঝতে পারছিস, তাই লজ্জাটাও একটু কমই। ইহানের দাদু এসে সামনে দাঁড়াতেই ইহান উঠে দাঁড়ায়। আমি উঠতে গেলে দাদু এক হাত দিয়ে ইশারা করে আমাকে উঠতে নিষেধ করে বলে, বসে থাকো, সমস্যা নেই। নাত বউ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন দাদু? ভালো ছিলাম না, এখন তোমাদেরকে দেখে খুব ভালো আছি। ইহানকে উদ্দেশ্য করে দাদু বলে, তা দাদু ভাই তো দেখছি অনেক ফাস্ট। এত দ্রুত সুসংবাদ পাবো ভাবতে পারিনি। লজ্জায় আমি মাথা নিচু করে নিয়ে ঠোঁট কামড়ে ধরে বসে থাকি। ইহান অনেকটা ভাব নিয়ে বলে, তা দেখতে হবে না, নাতি টাকার। দাদু শব্দ করে হেসে বলে, গুড দাদু ভাই। তারপর আমাদের জন্য দোয়া করেন। ফারিয়ার পাশে সাহেল গিয়ে হালকা কেশে বলতে থাকে, তোমার ফ্রেন্ডের কাছ থেকে কিছু তো শিখে রাখো।
ফারিয়া গমগমে কণ্ঠে বলে, আমাকে না বলে আপনি আপনার ফ্রেন্ড ইহান ভাইয়ার থেকে শিখুন। দেখুন ইহান ভাইয়া কত কেয়ার করে ঈশিতার। তারপর কত রোমান্টিক। আমি সেই কখন আসছি আর কেবল আপনি কথা বলতে আসছেন। সাহেল দৃষ্টি সরু করে বলে, সরি। তখন সবার মাঝে ছিলে তাই কথা বলার স্কোপ পায়নি। আর সব সময় খেপানোর জন্য ফাটা স্পিকার হিসেবে তো আহিল আছেই, তাই আর কি। এসব বাদ দেও, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। ফারিয়া হালকা হেসে বলে, ধন্যবাদ। সাহেল আফসোসের সুরে বলতে থাকে, ইহানের মতো যদি আমার কোনো দাদু থাকত আর ওরকম হুট করে এসে যদি তোমার আর আমার বিয়ের অফার দিত, তাহলে আমি অফারটা সাথে সাথেই লুফে নিতাম। বাট আফসোস আমার দাদুই নেই। আমি ঘামছিলাম, ইহান টিস্যু বের করে দেয় আর বলতে থাকে, ঈশিতা কোনো প্রবলেম হচ্ছে কি? আমি কপালের ঘাম মুছতে মুছতে বলি, না, ঠিক আছি। এই নিয়ে কতবার এই প্রশ্নটা করলেন বলেন তো? আচ্ছা আর করব না। এবার স্মাইল। চলো তিনজনে মিলে সেলফি তুলি। আমি অবাক হয়ে আশেপাশে তাকিয়ে বলি, তিনজন কোথায় পেলেন? আমার পেটের দিকে ইশারা করে বলে, তুমি, আমি আর আমাদের বেবি। আমাদের বেবি বড় হলে ওকে এই ছবিগুলো দেখিয়ে বলবো সেই সময়ে ও আমাদের সাথেই ছিল। দারুণ হবে না? আপনার যত উদ্ভট চিন্তা ভাবনা। ইহান সেলফি তোলে। তারপর ইয়াকে দিয়ে আমার হাত ধরে। পাশাপাশি দাঁড়িয়ে আমার কাঁধে হাত দিয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে থাকে। ইয়া নিজেও আমাকে বলে যাচ্ছে, ভাবিপু এরকম নয়, ওরকম পোজ দাও। এটা সেটা। নীরু একপাশে দাঁড়িয়ে ছিল, হঠাৎ কারো সাথে ধাক্কা লাগে। সামনে তাকিয়ে কিছু করা কথা বলতে যাবে তার আগেই সামনের মানুষটি বলতে থাকে। আহিল ফোন স্ক্রুল করতে করতে যাচ্ছিল। ফোনের দিকে দৃষ্টি থাকায় সামনে থাকা নীরুর সাথে বেখেয়াল বসত ধায়ের থেকে বড় অক্কা লাগে। সাথে সাথেই বলে উঠে, সরি সরি, আমি অ্যাকচুয়ালি দেখতে পাইনি। দেখতে পাননি? চোখ দুইটা কই রাখছেন শুনি? মঙ্গল গ্রহে নাকি? নাকি ইচ্ছে করে মেয়েদেরকে ধাক্কা দিয়ে বেড়ান? ঝাঝালো গলায় নীরু বলে। আহিল ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, সেই সময় চোখ দুইটা ফোনে ছিল। আর এখন দৃষ্টি আপনিতে আটকিয়ে গিয়েছে। মঙ্গল গ্রহে নয়, এখন নাম না জানা গ্রহে আটকিয়ে গিয়েছি। তা মিস নীলাঞ্জনা, আপনার নামটা কি? নীরু নাক মুখ কুঁচকে কঠোরভাবে বলে, আশ্চর্য, আপনি আমাকে হুট করে নীলাঞ্জনা বলে ডাকছেন, আবার নাম জিজ্ঞেস করছেন। আপনার প্রশ্নে আমি অবাক হচ্ছি। আহিল নীরুর পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে তারপর বলে, নীল ড্রেসে নীল নীল নীলাঞ্জনা লাগছে আপনাকে, তাই এই নামটি বললাম। তা আসলেই আপনার নাম নীলাঞ্জনা নাকি? নীরু ঠোঁট বেঁকিয়ে এটিটিউড নিয়ে বলে, আমার সুন্দর একটা নাম আছে। নিরুপমা আমার নাম। শর্তে সবাই নীরু বলে ডাকে। নাইস নেম। হাই, আমি আহিল। ইহানের দিকে ইশারা করে দেখিয়ে বলে, হোয়াইট আর রেড মেশানো শেরওয়ানি পরে যে বর বেশে আছে ইহান ওর ফ্রেন্ড আমি। আই অ্যাম নট ইন্টারেস্টেড টু মিট ইউ। আপনি আমাকে ভুলভাল নামে সম্বোধন করছিলেন তাই নামটা বলে দিলাম। দ্যাটস এনাফ। এর মধ্যে ইয়া এসে নীরুকে ডাকতে থাকে, নীরু আপু, মীরা আপু তোমাকে খুঁজছে তো কখন থেকে। নীরু কপাল কুঁচকে বলে, কেন? তুমি মীরা আপুর ফেস পাউডার কোথায় রাখছ? খুঁজে পাচ্ছে না। মীরা আপুর ফেস পাউডার নাকি হালকা হয়েছে, এখন আরেকটু মাখিয়ে গাঢ় করবে তাই। আমার ব্যাগেই তো আছে। আচ্ছা আমি গিয়ে দিয়ে আসছি বলে নীরু যেতে থাকে।
নীরু চলে যাওয়ার পর আহিল ইয়াকে জিজ্ঞেস করে, নীরু কি হয় ইয়ার? ইয়া বলে, আমার মামাতো বোন। আহিল বিড়বিড় করে বলে, ওহ, তাহলে ঈশিতার দিক থেকে ধরলে বেআইন হবে। তাহলে তো একটু ফ্লার্ট করাই যাবে বলে ব্যাকা হাসে। ভারী লেহেঙ্গা গহনা এত সাজগোজের কারণে গরম লাগিছ আর ঘামছিলাম। আমার একটু বেশিই গরম লাগছিল দেখে ইহান ডেকোরেশনের লোককে একটা স্ট্যান্ড ফ্যান পিছনে দিতে বলে। পিছনে ফ্যানটা সেট করার পর পর্যাপ্ত বাতাস পেয়ে নিজেকে একটু ইজি লাগছিল। ইহান যাদের সাথে ইন্টার্নশিপ করছে সেই ফ্রেন্ডদের কয়েকজন এসেছে। তাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। আমি সালাম দিয়ে কুশল বিনিময় করি। ওনারাও কুশল বিনিময় করে। তারপর ইহান ওনাদেরকে বলে, চল খাবার খেয়ে নিবি। আমার পাশে ফারিয়া ইয়া এসে বসে গল্প করছে। ইহান উঠে একটু দূরে গিয়ে ওর ফ্রেন্ডদের সাথে কথা বলছে। খাওয়া দাওয়া পর্ব শেষে ধর্মীয় আর আইনি দুইভাবেই ভাইয়া আর আলিশা ভাবির বিয়ে সম্পূর্ণ হল। সবাই ওদের জন্য মোনাজাত করে দোয়া করল। ইহান আমার পাশে বসে আমার একটা হাতের উপর ওর হাত দিয়ে আমার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দিয়ে বলতে লাগল, সুইট হার্ট আবার কবুল বলবে নাকি? তুমি বললে আমি কাজীকে বলি? আমি আর চোখে ইহানের দিকে তাকিয়ে রই। এর মধ্যে ইয়া মিষ্টি নিয়ে আসে। ইহান হাতে কাটা চামচ নিয়ে একটা মিষ্টি তুলে আমার দিকে বাড়িয়ে দেয়। আমি হা করি ও আমার সামনে থেকে চামচটা সরিয়ে নেয়। এরকম দুইবার করার পর তিনবারের সময় আমাকে মিষ্টিটা খাইয়ে দেয়। আবার আরেকটা মিষ্টি আমাকে দেওয়ার সময় আমি আমার হাত দিয়ে ওর হাতটা ধরে ইহানের গালে মিষ্টিটা দিয়ে দেয়। ইহান মৃদু আওয়াজে বলে, উহুম, এই মিষ্টি খেয়ে আমি তৃপ্ত নই। আমার তো এর থেকেও বেশি মিষ্টি খেতে ইচ্ছে করছে। আমি বুঝতে না পেরে ইশারা করে বলি, মানে? ইহান আমার ঠোঁটের দিকে ইশারা করে বলে, আগেই তো বলেছি তোমার ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ। সেটা চাচ্ছি। মৃদু রাগ দেখিয়ে বলি, আস্তে বলুন, সবাই আশেপাশে আছে, কেউ শুনতে পাবে তো। আমি আমার বউকে বলছি। কে শুনল কি শুনল না, আই ডোন্ট কেয়ার। নীরু একটা চেয়ারে বসে ফোন স্ক্রুল করছিল। সেই সময় আহিল ওর পাশে গিয়ে চেয়ার টেনে বসে। হাতে একটা মিষ্টির প্যাকেট, সেটা সামনে থাকা টেবিলের উপর রেখে গলা ঝেড়ে নীরুকে উদ্দেশ্য করে বলে, বেআইন সাব মিষ্টি খান। নীরু কপাল কুঁচকে একবার আহিলের দিকে তাকিয়ে আবার ফোনের দিকে দৃষ্টি দিয়েই বলে, নো থ্যাঙ্কস। আহিল টেবিলের উপর রাখা শরবতের ট্রেটা থেকে এক গ্লাস শরবত নিয়ে নীরুর সামনে ধরে বলে, নিন, ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে মেজাজটা কুল করুন। নীরু আহিলের দিকে তাকিয়ে রাগী সুরে বলে, এই আপনার কোনো কাজ নেই? সেই তখন থেকে আমার পিছে আঠার মতো লেগে আছেন কেন বলুন তো? আহিল এক হাত দিয়ে পাঞ্জাবির গলার দিকে একটু ফাঁকা করে ঠোঁট গোল করে ফু দিয়ে বলে, ভয় পেয়ে গিয়েছি তো। এত জোরে ধমক দিয়ে কেউ কথা বলে? বেআইন তো দেখছি ধানি লঙ্কা। আহিলের রসিকতা দেখে নীরু হালকা হেসে ফেলে। আহিল জিজ্ঞেস করে, বেআইন কোথায় লেখাপড়া করেন? পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ওহ, ভালো। তা দাওয়াত নেন? আমাদের বাসায় একদিন আসেন। বলার জন্য ধন্যবাদ। নীরু, মীরা আপু, মামা মামি ওনারা আমাদের বাসায় যাবে ভাইয়ার সাথে। কালকে আমার বৌভাত হবে ইহানদের বাড়িতেই, সেখানে ওরা কালকে দুপুরে যাবে। আর পরশু ভাইয়ার বৌভাত হবে কমিউনিটি সেন্টারে। কারণ আমাদের ফ্ল্যাটে জায়গা কম আর অন্যদিকে ইহানদের নিজস্ব বাড়ি হওয়ায় সুবিধা রয়েছে, সেই জন্য বাড়িতেই প্রোগ্রাম করা হবে। একটু আগে খালামনি, ইহানের কাকি আরও বড়রা ইহানদের বাসায় চলে গিয়েছে।
এখন এখানে ইহানের ফ্রেন্ডরা আছে শুধু। ফারিয়াকে আমার সাথে যেতে বলেছি। মমো, ড্যাড, ভাইয়ার থেকে বিদায় নেওয়ার সময় অটোমেটিকলি বুক ফেটে কান্না আসছিল। ভাইয়া আমার মাথায় হাত রাখতেই ভাইয়াকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করতে থাকি। আমার সাথে ভাইয়ার করা সব খুনসুটি ঝগড়াগুলো মনে পড়তে থাকে। ভাইয়া এক হাত আমার মাথায় রেখে অন্য হাত দিয়ে চোখের কোণের পানি মুছে নিয়ে বলতে থাকে, ইস্যু একদম কান্না করিস না। কালকে তো আমরা তোকে দেখতে যাব। তোর কান্না দেখলে মমো, ড্যাড ভেঙ্গে পড়বে। ড্যাড এসে ভেজা গলায় বলে, ঈশিতা মামনি কান্না করে না। তোমার যখন আমাদেরকে দেখতে মন চাইবে ইহানকে বললে নিয়ে আসবে তো। আর ইরফান আমি মাঝে মাঝে গিয়েই দেখে আসব। ড্যাডের কথা শুনে আমি ঠোঁট কামড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকি। মমো আমার সামনে দাঁড়াতেই আমি মমোকে জড়িয়ে ধরে মোমের কাঁধে মাথা রেখে হেঁচকি তুলে কাঁদতে থাকি। মমো দীর্ঘ শ্বাস টেনে ভেজা গলায় বলতে থাকে, ঈশিতা তুই কাঁদিস না। তুই কাঁদলে আমাদের তো খারাপ লাগে। আমরা দুর্বল হয়ে পড়ি। তোর ড্যাড তো আরো বেশি দুর্বল হয়ে পড়বে তোর চোখের পানি দেখে। তারপর ইহানকে ডাক দিয়ে বলে, ইহান বাবা শোনো। ইহান পাশে এসে দাঁড়ালে বলে, নিজেদের মধ্যে কখনো ভুল বোঝাবুঝি হলে বা কথা কাটাকাটি হলে সেটা তখনই মিটিয়ে ফেলো। দীর্ঘায়িত হলে মনের মাঝে দাগ কেটে যায়, যা অন্য কোনো সময়ে তৃতীয় পক্ষ সুযোগ পেতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তোমাদের জীবনটা যেন অনাবিল প্রশান্তিতে ভরে উঠুক। ইহান মাথা নিচু করে সব শ্রবণ করে। তারপর গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে রয়। সাহেল ক্যামেরা দিয়ে ছবি তুলছে। ঈশিতা আর ইহানকে পরে এসব ছবি দেখাবে। প্রত্যেকটা সময়ের দৃশ্য ক্যামেরা বন্দি করছে। আহিল সাহেলের পাশে গিয়ে বলে, লিজা বেইবিকে খুব মিস করছি রে। আমরা সবাই এখানে ইহানের বিয়েটা এনজয় করছি আর লিজাটা নেই। লিজাটা থাকলে এনজয় করতে পারত। সাহেল আর চোখে আহিলের দিকে তাকিয়ে বলে, এই তোর মাথা ভর্তি তো শুধু চুলি, একটুও তো বুদ্ধি নেই। আমরা এনজয় করছি আর লিজা পারত কখনো এনজয় করতে। আমরা ভালো করেই জানি লিজা অনেক আগে থেকেই ইহানকে পছন্দ করে। শুধু পছন্দ বললে ভুল হবে, ভালোবাসে। তো লিজা তার ভালোবাসার মানুষকে অন্যজনের সাথে দেখে সেটা এনজয় করত। কোনো সেন্সে তোর এটা মনে হলো বলতো? আহিল মুখের সামনে হাত নাড়িয়ে বলে, কোনোদিন ট্রু লাভে পড়ি নাই তো, তাই এই ব্যাপারে ধারণা নেই ভাই। তোরা তো সব এক একজন প্রেমে দেওয়ানা হয়ে আশিক হয়ে গিয়েছিস। প্রেমের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছিস। আরেকজন তো ডিগ্রি নিয়ে সোজা বাবা হওয়ার লেটার পেয়ে গিয়েছে। ওদিকে লিজা বেইবি তো মনে হয় ইহানের বিরহে দেবদাসের ফিমেইল ভার্সন হয়ে গিয়েছে। মমো আমার চোখের পানি মুছে দিয়ে বলে, তোকে তো দূরে কোথাও বিয়ে দেয়নি। নতুন পরিবেশে কিভাবে মানিয়ে নিবি সেই সব ঝামেলাও তোর নেই। তোর খালামনি তো তোকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তাই বলছি আর মন খারাপ করে থাকিস না। ইহান গাড়ির কাছে দাঁড়িয়ে দেখছে আর ঈশিতার উপর বিরক্ত হচ্ছে। এত কান্না করে শেষমেশ শরীর খারাপ না করে ফেলে। আহিল ইহানের পাশে গিয়ে ইহানের কাঁধে এক হাত রেখে দুঃখী ফেস বানিয়ে বলে, আরে ভাই তোর বউয়ের কান্না দেখে তোর কষ্ট হচ্ছে বুঝি। তারপর একটা টিস্যু ধরে ইহানের সামনে। ইহান আহিলের হাতটা নামিয়ে দিয়ে টিস্যুটা নিয়ে কপালের ঘাম মুছে বলে, সব সময় তো ফাজলামি করিস, এবার না হয় একটু ভালো কাজ করে আয়। আমি ওখানে গিয়ে যাওয়ার জন্য তাড়া দিলে বিষয়টা কিরকম দেখায়। তাই তুই গিয়ে একটু তাড়া দিয়ে বল রাত হয়ে গেছে। এখন দ্রুত রওনা দেওয়াই বেটার।
আহিল দাঁত কেলিয়ে বলে, তোর তো দেখছি আর তরস হইছে না। ইহান ধমক দিয়ে বলে, বাজে কথা রাখো। এখানে যত সময় যাবে তত ঈশিতার কান্না বাড়তেই থাকবে। আর এখন কাঁদলে ওর হেডেক হবে, সেই জন্য বলছি। ওকে যাচ্ছি। ভাবিপু আর কান্না করো না প্লিজ, এবার চলো, রাত হয়ে গিয়েছে তো। আমরা যাওয়ার পর খালামণিরাও তো নতুন ভাবিকে নিয়ে বাসায় যাবে, তাই আর দেরি করে না প্লিজ। ভাইয়া আমার হাত ধরে গাড়ির সামনে নিয়ে আসে। আহিল এক আঙ্গুলের মাথায় গাড়ির চাবি ঘুরাচ্ছিল। ইহান এক টান দিয়ে চাবি নিয়ে বলে, কোনো কাজ পারিস না, শুধু ফাজলামিটা ছাড়া। তোকে তখন বললাম গিয়ে তাড়াতাড়ি করতে বল। তা না করে কোনো মেয়ের পিছে গিয়েছিলি লাইন মারতে। অবশেষে আমি ইয়াকে ডেকে বলি, তারপর ইয়া গিয়ে তাড়া দেয়। আহিল চাবির দিকে ইশারা করে বলে, চাবি দে, এবার জোরে স্পিড দিয়ে তোদেরকে বাসায় পৌঁছে দেব। এইবার হ্যাপি? তোর গাড়ি চালানোর প্রয়োজন নেই, আমিই পারবো আমার বউকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে। আহিল গাড়ির দিকে ইশারা করে ইহানকে দেখিয়ে বলে, দেখ অলরেডি তোর বউ গাড়িতে বসে পড়েছে আর সামনে নীরা আয়েশ করে বসে আছে, এবার তুই কি করবি ভেবে দেখ। ইহান আর কিছু না বলে গাড়ির দরজা খুলে পেছনে বসে পড়ে। আহিল গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দেয়। আমি ফুপিয়ে কাঁদছিলাম সেই সময় ইহান ধমকের সুরে বলে, স্টপ ঈশিতা, অনেক হয়েছে, এবার থামো প্লিজ। আর চোখে ইহানের দিকে তাকিয়ে আবার দৃষ্টি ঘুরিয়ে নিলাম। ইহান বুঝতে পারে আমি ওর কথায় রাগ করেছি। ইহান এক হাত দিয়ে আমাকে ওর কাছে নিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে ওর কাঁধে মাথা দিয়ে দেয়। তারপর বলে, কান্না করলে তোমার হেডেক হবে তো সেই জন্য নিষেধ করছি। আর কান্না করার কি আছে, তোমার যখন আসতে মন চাইবে আমি নিয়ে আসব। সামনে থেকে নীরা আর আহিল একসাথে বলে উঠল, এই আমরা কিন্তু। নীরা থেমে যায়। আহিল বলতে থাকে, আমরা সিঙ্গেল মানুষ, আমাদের সামনে তুই কি শুরু করেছিস ভাই? তুই কথা বলা বাদ দিয়ে মন দিয়ে ড্রাইভ কর। ফুল দিয়ে সাজানো গাড়ি, আমাদের গাড়িটাই পিছে। আমাদের সামনের গাড়িতে ইয়া, রাকিব, সাহেল ভাইয়া, ফারিয়া ওনারা। আর বাকিরা আরও আগেই চলে গিয়েছে। ইহানদের বাসার সামনে এসে গাড়ি থামে। ইহান গাড়ির ডোর খুলে নেমে একটা হাত বাড়িয়ে দেয়, আমি ওর হাত ধরে নামি। আমি ইহানের হাত ধরে হাঁটছি। আর আমাদের সামনে আহিল ভাইয়া আর নীরা আপু, ইয়া, ফারিয়া ওরা আগেই আসছে। ওদের দেখছি না। ইহান আর আমি পাশাপাশি বাসার ভিতরে পা দিতেই দুই পাশ থেকে ইয়া, ফারিয়া আর ইহানের চাচাতো বোনেরা আমাদের উপর গোলাপের পাপড়ি ছিটাতে থাকে, আমাদেরকে ওয়েলকাম জানায়। খালামনি এসে আমার হাত ধরে ড্রয়িং রুমের সোফাতে নিয়ে বসায়। তারপর মিষ্টি মুখ করাই। আমি খালামনির হাত থেকে একবার মিষ্টি মুখে নিয়ে খালামনিকে ইশারায় বলি আর না। খালামনিও আর জোর করে না। খালামনি ইহানকে মিষ্টি খাইয়ে দেয়। ইহান একটা মিষ্টি চিবুতে চিবুতেই বলে, আম্মু আর নয় প্লিজ। তারপর ইহান উঠে ওর রুমে চলে যায়। খালামনি ইয়াকে উদ্দেশ্য করে বলে, ইয়া ঈশিতাকে রুমে নিয়ে যা, ও ফ্রেশ হয়ে রেস্ট নিবে। ঈশিতাকে ক্লান্ত দেখাচ্ছে। কমিউনিটি সেন্টার থেকে ইরফানরা বাসায় ফিরছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ইরফান আর আলিশা পেছনে বসে। ঈশিতাকে বিদায় দেওয়াতে ইরফানের মন বিষণ্ণতায় ভরে গেল। হাজার হলেও ছোট বোনের প্রতি স্নেহ ভালোবাসা ছিল। খুনসুটি, ঝগড়া করে সময় কাটাত। এগুলো আর সব সময় হবে না ভাবতেই মনটা খারাপ হয়ে যায়। ভাইবোন হিসেবে দুজনের মাঝে বোঝাবুঝি খুব সুন্দর ছিল।
দুজনের দুঃখ কষ্ট ওরা ভালোভাবেই শেয়ার করতে পারত। এটা এখন না থাকাতে বিষয়টা আসলেই কষ্টের। ইরফানকে অন্যমনস্ক হয়ে চোখ দুইটা ছলছল করতে দেখে আলিশা আলতো করে একটা হাত ইরফানের হাতের উপর রেখে বলে, তোমার কি মন খারাপ? ইরফান হাসার চেষ্টা করে আরেকটা হাত আলিশার হাতের উপর দিয়ে বলে, না, তেমন কিছু নয়, আসলে সব বিদায়ী তো কষ্টের। ইস্যু বুড়ির কথা মনে হচ্ছে তাই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার দিকে তাকাও। আলিশার কথা শুনে ইরফান আলিশার মুখের দিকে তাকায়। আলিশার মিষ্টি মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে যায়। আলিশা ইরফানের কাঁধে মাথা রাখে। বাকি পথ দুজনে গল্প করতে করতেই বাসায় পৌঁছে যায়। আমি রুমে গিয়ে দেখি ইহান রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তার মানে ইহান ওয়াশরুমে। রুমের চারিদিকে দৃষ্টি বুলাতে লাগলাম। লাল টকটকে গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে রুমটা। ফ্লোরের মাঝে ফুল দিয়ে বড় করে লাভ আঁকা, তার মাঝে আমার আর ইহানের নাম লেখা। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে এক এক করে গহনা খুলে ড্রেসিং টেবিলের সামনে রাখছিলাম। সেই সময় ইহান শাওয়ার নিয়ে ব্ল্যাক ট্রাউজার আর ইয়েলো এর উপর হোয়াইটের দাগ কাটা টি শার্ট পরে চুল মুছতে মুছতে বের হয়। পিছনে দাঁড়িয়ে ইহান আমার কাঁধে থুতনি রাখে। ওর দুই হাত আমার পেটের উপর রাখতেই ঠান্ডা স্পর্শ পেয়ে আমি কেঁপে উঠি। আমি একটা হাত দিয়ে ইহানের হাতটা ধরে নেয়। ইহানের গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। মুহূর্তেই আমার হার্টবিট বেড়ে যায়। ইহান আমার গলায় ঠোঁট ছোঁয়ায়, আয়নার দিকে তাকিয়ে সফট ভয়েজে বলে, ঈশিতা তোমার কিরকম লাগছে? শরীর খারাপ লাগছে কি? হালকা একটু হেডেক হচ্ছে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, বলে আমাকে ছেড়ে দিয়ে চুল ঠিক করতে থাকে। আমি পিন খুলছিলাম সেই সময় ইহান বলে, ওয়েট করো, আমি ইয়া আর ফারিয়াকে ডেকে দিচ্ছি তোমাকে হেল্প করতে। ইয়া আর ফারিয়া এসে আমাকে হেল্প করে পিন খুলতে আর চুল থেকে ক্লিপগুলো ছাড়াতে। চুলে জট পাকিয়ে গিয়েছিল, অনেক সময় লাগলো চুলের জট খুলতে। নীরু আলিশাকে ইরফানের রুমে নিয়ে যায়। কাঁচা ফুল দিয়ে রুমটা সুন্দর করে সাজানো। আলিশাকে উদ্দেশ্য করে বলে, ভাবি আপনি ফ্রেশ হয়ে নিন। আলিশা শাওয়ার নিয়ে পার্পেল কালারের একটা শাড়ি পরে নেয়। আয়নার সামনে বসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিল সেই সময় ইরফান রুমে আসে। আলিশা, নতুন জায়গায় তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, সমস্যা নেই, ঠিক আছি। ইরফান হালকা হেসে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। কিছুক্ষণ পরেই মীরা এসে ডাকে, ভাবি ডাইনিংয়ে চলুন, ফুপি ডাকছে ডিনারের জন্য। আলিশা সবার সাথে ডিনার করতে বসে। ডাইনিংয়ে আসমা বেগম আর ঈশিতার মামি খাবার সার্ভ করছিল। আসমা বেগমের মন খারাপ দেখে ঈশিতার মামি বলে, আসমা মন খারাপ করো না, আল্লাহ দেখো তোমার এক মেয়ের পরবর্তী আরেক মেয়ে গিফট দিয়েছেন। আসমা বেগম বলেন, হুম, ঠিক বলেছ ভাবি, আলিশা খুব ভালো মেয়ে, ও আমার ঈশিতার জায়গাটা পূরণ করতে পারবে হয়তো। আলহামদুলিল্লাহ। শাশুড়ি মায়ের কথা শুনে আলিশার আসমা বেগমের প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। ফ্রেশ হয়ে মিষ্টি কালারের সুতি শাড়ি পরেছি। গলায় ইহানের দেওয়া আমাদের বিয়ের রাতের সেই লকেট সহ চেনটা, যেটা সব সময়ই আমার গলায় থাকে। কানে সিম্পল দুল। এখন নিজেকে খুব হালকা মনে হচ্ছে আর কিছুটা ভালো লাগছে। ইয়া এসে ডিনারের জন্য ডাকে। খাবার খাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও ফর্মালিটিজ মেইনটেইন করতে ডাইনিং এ যাই।
গিয়ে দেখি খালামণি আর কাকি টেবিলে খাবার সাজাচ্ছে। আমি হেল্প করতে গেলে খালামণি বলে, ঈশিতা তুই বসো, আমরা করছি। এমনিতেই সারাদিন তোর উপর অনেক ধকল গিয়েছে। এর মধ্যে সবাই ডিনার করতে বসে। খালামণি ইয়াকে বলে দাদুর খাবারটা রুমে দিয়ে আসতে। দাদু নাকি এত লোকজনের মধ্যে খেতে অভ্যস্ত নয়, আর এখানে সবাই ছোটরা আছে, সেই জন্য সবার সাথে বসে হালকা কিছু খাই। খাবার শেষে রুমে যাওয়ার সময় ইহান আমাকে ডেকে বলে, ঈশিতা তোমার হেডেক আছে? পেইন বেড়েছে কি? না বাড়েনি, তবে এখনো আছে। আচ্ছা রুমে গিয়ে শুয়ে পড়, আমি আসছি একটু পর। ওকে। তারপর আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে ফোনটা নিয়ে কিছুক্ষণ মোমের সাথে কথা বলি। আলিশা রুমে বসেছিল। ইরফান রুমে গিয়ে আলিশার পাশে বসে ওর হাতটা ধরে বলে, আলিশা চলো, নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। আলিশাও ঘাড় নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। অজু করে এসে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে নেয় ইরফান আর আলিশা। আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে সারা জীবন সুখে দুঃখে একসাথে থাকতে পারে। মহান রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ইরফান আলো নিভিয়ে দিয়ে আলিশার পাশে শুয়ে পড়ে। হালকা সবুজ রঙের ডিম লাইট জ্বলছিল রুমে। ইরফান গলা ঝেড়ে সফট ভয়েজে বলতে থাকে, জান তোমাকে পেয়ে সত্যি আমি আজ খুব হ্যাপি। অবশেষে আমার স্বপ্ন পূরণ হল। তোমাকে বলে বোঝাতে পারবো না আমার অনুভূতির কথা। ইরফান আলিশার হাতটা ধরে বলে, তুমি কি আমার বেবি রাম্মু হবে? ইরফানের কথায় আলিশা লজ্জা পেয়ে লাজুক হাসে। হালকা আলোতে সেই হাসি ইরফানের দৃষ্টির আড়াল হয় না। আলিশা মৃদু আওয়াজে বলে, আমারও নিজেকে আজ ধন্য মনে হচ্ছে তোমাকে পেয়ে। তোমাকে নিয়ে আমার যা সব স্বপ্ন ছিল তা পূরণ হতে যাচ্ছে। আচমকা ইরফান আলিশার ঘাড়ে মুখ গুজে নেওয়াতে আলিশা জমে বরফ হয়ে যায়। আলিশার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। জোরে জোরে শ্বাস নিতে থাকে। ইরফান আলিশাকে ওর বুকে জড়িয়ে নেয়। ইহান, সাহেল, আহিল আর রাকিব ছাদে দাঁড়িয়ে গল্প করছিল। এর মধ্যে রাকিব বলে, এই রাত 12টা বেজে গিয়েছে, তোরা ঘুমাবি না? আর বেচারা ইহানকে এভাবে আটকিয়ে রাখছিস? ওর আজকে বাসর না। ইহান মুখে না বললেও মনে মনে ক্ষেপে থাকবে আমাদের উপর যে আমরা ওর অর্ধেক রাত নষ্ট করে দিয়েছি জন্য। ইহান রেলিংয়ে হেলান দিয়েছিল। রাকিবের কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে 2 হাত ট্রাউজারের পকেটে গুজে বলতে থাকে, এই আজকে কি আমার প্রথম বাসর নাকি যে এরকম বলবো? এর আগেও অনেকবার আমার বাসর হয়েছে, তাই এত ইন্টারেস্ট নেই বুঝলি এবার। ইহানের কথা শুনে চঞ্চল গলায় সাহেল বলে উঠে, এই শুনলি তো তোরা, ইহানের নাকি ইন্টারেস্ট নেই। তাই বলছি ইহান আজ রাতে রুমে না গিয়ে সারা রাত ছাদে আমাদের সাথে আড্ডা দিবে। কি বলিস তোরা? বাকিরা সাহেলের কথায় সহমত পোষণ করে বলে, একদম ঠিক বলেছিস। ইহান মনে মনে বলে, লে হালুয়া। কি থেকে কি মুখ ফসকে বলে ফেললাম। এই সব কয়টা যে বিছুটে এখন সারারাত এখানে না আটকিয়ে রাখে। ইহান গলা ঝেড়ে বলতে থাকে, ঈশিতা অসুস্থ, ও রুমে একা আছে। কখন কি প্রয়োজন পড়ে সেই জন্য হলেও আমার এখন যাওয়াটা জরুরি। এর মধ্যেই আহিল বলে উঠল, আরে ভাই, তোর তো মনে কোনো মায়া দয়া নেই দেখছি। একটা বাচ্চা মেয়েকে প্রেগন্যান্ট বানিয়ে ছেড়েছিস। ঈশিতা এই সময় হেসে খেলে দৌড়ে বেড়াবে। তা না করে আর কয়দিন পর বাচ্চা সামলাতে হবে ওকে। ইহান আহিলের পিঠে একটা চড় বসিয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট চেপে বলে, বারবার বলেছি শালীনতা বজায় রেখে একটু কথা বল ভাই। আই অ্যাম সো ফাস্ট, বুঝলি এবার?
সবকিছুতেই তোদের থেকে 2 ধাপ এগিয়ে আছি, আবারও প্রুভ করলাম। ইহান ওর চুলের ভাঁজে আঙ্গুল চালনা করে আরো বলতে থাকে, এই তোরা আমার বউকে সম্মান দিয়ে কথা বলবি? ঈশিতা কি? হ্যাঁ, এরপর থেকে ঈশিতাকে ভাবি বলবি। আমার বউ তোদের ভাবি লাগে, তাই ঈশিতাকে রেসপেক্ট দিয়ে কথা বলবি। ওকে ভাই, ওকে। আহিল বলে। সাহেল হামি দিয়ে বলে, আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম, তোরা থাক। সাহেলের বলার সাথে সাথেই ইহান গুড নাইট বলে দ্রুত ছাদ থেকে কেটে পড়ে বাসায় ঢুকে লম্বা শ্বাস টেনে নেয় আর ভাবে, যাক, বিচ্ছুগুলোর হাত থেকে অবশেষে ছাড়া পেয়েছি। ইহান রুমে গিয়ে দরজা লক করে সামনে তাকিয়ে দেখে, চলবে ইনশাআল্লাহ।